আজ 14ই জানুয়ারি মুন্নার ভ্রমণের পালা সাঙ্গ করে চলেছি এর্নাকুলাম জেলার কোচিন শহরের উদ্দেশ্যে। পাহাড়ের ঢালে মখমলের কার্পেটের মতো সবুজ এই চা বাগানগুলি দেখতে দেখতে ভাবছিলাম আর কিছুক্ষণের মধ্যে নেমে যাব আরব সাগরের তীরে মালাবার উপকূলে। সবুজের সমুদ্র পেরিয়ে পৌঁছে যাব নীলের সমুদ্রে। কোচিন শহর বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রূপে ধরা দেয়। কারো কারো কাছে কোচিন তার ব্যস্ত রাস্তাঘাট, মাল্টিপ্লেক্স, স্কাইস্ক্রেপার ইত্যাদি নিয়ে একটি কসমোপলিটন শহর, যা কেরালার বাণিজ্যিক রাজধানী রূপে বিবেচিত হয়। আবার কারো কাছে কোচিন শহরের গভীরে প্রথিত আছে ইতিহাসের শিকড়। ইহুদি, কঙ্কনি, গুজরাতি ইত্যাদি বিভিন্ন ভাষাভাষী ও সম্প্রদায় নিয়ে এর রাস্তাঘাট, বাড়িঘর, স্মৃতিস্তম্ভগুলিতে মিশে আছে পুরনো পৃথিবীর মাধুর্য। এক কথায় কোচিন শহরে ঘটেছে নূতন ও পুরাতনের এক অপূর্ব সহাবস্থান, যার ফলে এখানে বজায় আছে ধারাবাহিকতা ও পরিবর্তনের সুষ্ঠু মেলবন্ধন। চতুর্দশ শতাব্দী থেকে আরব সাগরের রানী বলে পরিচিত কোচিন শহরের বন্দরে বাণিজ্য করতে আসত বিভিন্ন এশীয় ও ইউরোপীয় দেশের জাহাজগুলি। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা বণিক ও ভ্রমণার্থীরা এখানে সমাদরে গৃহীত হতো। কোচিনের অবস্থানগত বৈচিত্র্য, অর্থাৎ পশ্চিমে আরব সাগরের উপকূল ও নদীমোহনা এবং পূর্বে পশ্চিম ঘাট পর্বতমালা এর সমৃদ্ধির অন্যতম কারণ। এর ভৌগোলিক বৈচিত্র্য অসাধারণ। এখানে একাধারে আছে পার্বত্য এলাকা, নদীমোহনা, ব্যাকওয়াটার, ছোট দ্বীপভূমি, ফোর্ট কোচি ও মাত্যানচেরির মতো উপকূলীয় শহর। এই ধরনের চাইনিজ ফিশিং নেট, যা স্থানীয় ভাষায় চীনা ভালা নামে পরিচিত, ভারতবর্ষের শুধুমাত্র কেরালার কোচিন আর কোল্লামে দেখতে পাওয়া যায়। কথিত আছে চতুর্দশ শতাব্দীতে চীনা পরিব্রাজক জেং হি এইসব জায়গায় এই ধরনের চৈনিক মাছ ধরার জালের প্রচলন করেন। বিচিত্র গঠন ও কার্যকারিতার কারণে এগুলি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে।
কাছাকাছি ঝুপড়িগুলিতে এই ধরনের জালে ধরা মাছ বিক্রি হচ্ছে। আজ 15ই জানুয়ারি চা জলখাবার খেয়ে কোচিনের ফেরিঘাট থেকে লঞ্চে রওনা দিলাম ফোর্ট কোচির উদ্দেশ্যে। মালাবার উপকূলে নারকেল গাছের সারির মাঝে মাঝে এই বাড়িগুলি গঠন বৈচিত্র্যে বিশেষ স্বাতন্ত্র্যের দাবি রাখে। উইলিংডন দ্বীপে ডাফরিন পয়েন্টে অসাধারণ এই বাড়িটি কোচিন পোর্ট ট্রাস্টের সদর দপ্তর। উইলিংডন দ্বীপে টাটার হোটেল তাজ মালাবার।
দেখতে দেখতে পৌঁছে গেলাম ফোর্ট কোচিতে। ফেরি স্টেশন থেকে বেরোবার রাস্তায় দুধারে স্টলগুলিতে সাজানো আছে নানা ধরনের শিল্প সামগ্রী ও গৃহসজ্জার উপকরণ। রাস্তায় এসে অটোর লাইন থেকে অটো নিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ে। এখানে আমাদের মূল আকর্ষণ ছিল মাত্তাঞ্চেরি জিউ টাউন ও সেখানকার অ্যান্টিক ও আর্ট আইটেমের আউটলেটগুলি। फॉरेनर लोग ज़्यादातर यहाँ ही रहते हैं ना। हाँ, প্রথমে আমরা এলাম মাত্তাঞ্চেরি প্যালেসে। এটিকে ডাচ প্যালেসও বলা হয়। 1545 সালে পর্তুগিজ বণিক সম্প্রদায় এই প্রাসাদটি নির্মাণ করে কোচিনের তৎকালীন রাজাকে উপহার দেন। বর্তমানে এটি আর্ট গ্যালারি রূপে ব্যবহৃত হয়। মাত্তাঞ্চেরি প্যালেস থেকে পরদেশি সিনাগগ পর্যন্ত এলাকাটি জিউ টাউন বলে পরিচিত। এখানকার অ্যান্টিক ও অন্যান্য শিল্প সামগ্রীর দোকানগুলি দেশি ও বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। 1524 সালে কোচিনের তৎকালীন রাজা তার প্রাসাদের আশপাশের অঞ্চলে বহু ইহুদিদের আশ্রয় দেন। সেই থেকে এই অঞ্চলটি জিউ টাউন বলে পরিচিত হয়। বিংশ শতাব্দীতে এখানকার বহু ইহুদি তাদের স্বভূমি ইসরায়েলে চলে যান। সেই সময় তাদের ব্যবহৃত কিউরিও ও অ্যান্টিক শিল্প সামগ্রী স্থানীয় দোকানগুলিতে চলে আসে। সময়ের সাথে সাথে সেগুলি পর্যটকদের কাছে, বিশেষত বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়। ইহুদিদের সংগ্রহের ইউরোপীয়, আরব দেশীয় ও চৈনিক শিল্প সামগ্রীগুলি ছাড়াও স্থানীয় হস্তশিল্প ও এমব্রয়ডারি করা এথনিক পোশাক
পর্যটকদের কাছে যথেষ্ট আকর্ষণীয়। How much is this? 1200. এখন এলাম পরদেশি সিনাগগে। এটি 1568 সালে নির্মিত হয়। 1662 সালে এই সিনাগগটি পর্তুগিজদের হাতে ধ্বংসপ্রাপ্ত হলে তার 2 বছর বাদে ওলন্দাজ রায় এটির পুনর্নির্মাণ করে। ভিতরে ছবি তোলার বারণ থাকায় শুধু বাইরে থেকে এর ছবি নিতে পেরেছি। সিনাগগ সংলগ্ন ক্লক টাওয়ারটি 1760 সালে এজেকিয়েল রাহাবি নামে জনৈক ইহুদি বণিক নির্মাণ করান। 1930 সাল পর্যন্ত ঘড়িটি প্রতি ঘন্টায় সশব্দে সময় জানান দিত। এরপর এলাম অ্যান্টিক মিউজিয়ামে। এটি একটি ইহুদি পরিবারের নিজ উদ্যোগে গড়ে ওঠা অ্যান্টিক আইটেমের সংগ্রহশালা। এখানকার প্রদর্শিত সামগ্রীগুলির দুষ্প্রাপ্যতা ও সংগ্রহের ব্যাপ্তি প্রশংসনীয়। তবে আমার মনে হলো এই মূল্যবান সামগ্রীগুলির ডিসপ্লের ব্যাপারে আরও যত্নবান হওয়া উচিত ছিল। কিছু কিছু সামগ্রী একেবারে অবহেলায় পড়ে আছে বলে মনে হলো।
এবার এলাম একটি আর্ট ক্যাফেতে। অপরূপ এই কাফের ব্যাপারে মন্তব্য নিষ্প্রয়োজন, দর্শকরা নিজেরাই দেখে নিন এটি কেমন। কাফের আরেকটি অংশে রাখা আছে বিশাল একটি স্নেক বোট। ওনামের সময় স্নেক বোট রেস, যা স্থানীয় ভাষায় ভল্লাম কালী, কেরালার একটি বিখ্যাত উৎসব। ফোর্ট কোচিতে আমাদের শেষ দ্রষ্টব্য একটি ধোপাখানা। হ্যাঁ, আপনারা ভুল শুনছেন না, আমাদের শেষ স্পট একটি ধোপাখানাই। 1720 সালে তৎকালীন ওলন্দাজ সরকার ভন্নান সম্প্রদায়ের বেশ কিছু মানুষকে তামিলনাড়ু ও মালাবারের বিভিন্ন অংশ থেকে এনে ওলন্দাজ সেনাবাহিনীর ইউনিফর্ম ধোলাইয়ের কাজে নিযুক্ত করে। এর জন্য এখানে 13 একর জমির উপর প্রায় 80টি ছোট ছোট পুকুর খনন করা হয়। বর্তমানে ধোপাখানাটি 1976 সালে 3 একর জমির উপর তৈরি করা হয় ও সরকার 10 একর জমি খেলার মাঠের জন্য অধিগ্রহণ করে।
ফিরে চললাম কোচিন মেনল্যান্ডের উদ্দেশ্যে। দূরে দেখা যাচ্ছে কোচিন পোর্টের ইন্টারন্যাশনাল কন্টেইনার ট্রান্সশিপমেন্ট টার্মিনাল। দিগন্তে দৃশ্যমান কোচিন সিটি স্কাইলাইন। কোচিন ফেরিঘাটের অপরূপ সূর্যাস্ত। আর কিছুক্ষণের মধ্যে আমরা কোচিন ছেড়ে বেরিয়ে যাব আরব সাগরের আরেকটি সৈকত ভারকালার উদ্দেশ্যে।